মধ্যেই শোনা যায় যে নারীরা ঘোরতরভাবে পুরুষ হওয়ার চেষ্টা করছেন। যেই বাবা মার ছেলে নৃত্যশিল্পী হতে চাইছেন, কি মেকআপ আর্টিস্ট, আর ছেলে নৃত্যশিল্পী ছেলে মেকআপ আর্টিস্ট, সেখানে আপনারা গর্বিত নন। ছেলে দারুণ আলপনা দিতে পারে। এই বাবা, তোমার মেয়েটা পুরো মেয়েদের, ছেলেটা পুরো মেয়েদের মতন আলপনা দেয়, মা কেন? নন্দিনীদি, সময়ের সঙ্গে সঙ্গে এখন যে কথাটা মাঝে মধ্যেই শোনা যায় যে নারীরা ঘোরতরভাবে পুরুষ হওয়ার চেষ্টা করছেন, সেটা কাজের ক্ষেত্রে হোক, সেটা পোশাকের ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রেই। কিন্তু যখন কোনো পুরুষ তারা একটু মেয়েলি অঙ্গভঙ্গি করছেন বা তাদের মধ্যে সেরকম কিছু নজরে আসছে, তখন তাদের ট্রোলড হতে হচ্ছে, কি বলবে? ওই যে আমরা বলি জেন্ডার ইকুয়ালিটি আমাদের মধ্যে নেই, তখন আমরা তাদের এফিমিনেট বলে দাগিয়ে দিচ্ছি। কিন্তু মেয়েরা যখনই ওরকম হচ্ছেন, আমরা তাদের টমবয় বলছি, এবং টমবয় ব্যাপারটা কিন্তু ওরম নয়, ট্রোল হওয়ার মতো না। কারণ এটা খুব আরে বাবা, এই মেয়েটা দারুণ তো, একদম দেখ ছেলেদের মতো, স্মার্ট খুব। এইটা আমাদের চিরকালের গন্ডগোল। আর কোনো ছেলে যদি, আমি নিজের বাড়ি দিয়ে এই কথা জানি, বা আমার এভিএমএফেও কিছু ছেলেরা আছেন যারা ভালো আলপনা দেন। আমাদের তো একটা খুব বড় গণেশ পুজো হয়, ওরা তাতে হয়তো আলপনা দেয়, এবং নিজের বাড়িতেও ভীষণ সুন্দর সাজানো আলপনা দেয়, ছবি আঁকতে ভালোবাসে, ভালো করে সাজায়। আমার নিজের ভাইয়ের ক্ষেত্রে এই জিনিস আছে, তখন ওকে কিন্তু সবাই ভাবে ওরা নাকি মেয়েলি। বা হয়তো আমরা একটা খুব ভালো করে সাজলাম, শাড়ি পরলাম, খুব অ্যাপ্রিসিয়েট করছে, বা আমরাও ভাবি যে ওকে জিজ্ঞেস করলে হয়তো জানা যাবে যে কোনটা শাড়ির সঙ্গে কি পরলে ভালো হয়, ওকে কিন্তু লোকে ভাবছে মেয়েলি। কিন্তু একটা মেয়ে যখন বিভিন্ন রকম পুরুষালী অ্যাক্টিভিটি করছে, সেটা কিন্তু অ্যাপ্রিসিয়েটেড। যেমন আমি বলি, একজন বাবা মা মেয়ে যখন ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট, সবকিছু গর্বে বুক ফেটে যাচ্ছে, কিন্তু যেই বাবা মার ছেলে নৃত্যশিল্পী হতে চাইছেন, কি মেকআপ আর্টিস্ট, তাকে নিয়ে কিন্তু বাবা মা ভীষণ লজ্জা পাচ্ছেন। আমি যেহেতু এই কাজটা সূত্রেই, আমি বাংলার প্রায় আমি নৃত্যশিল্পীকে চিনি যারা পুরুষ মানুষ। কারণ আমার এই গণেশ পুজোতেই তারা সবাই নাচ করতে আসেন, প্রত্যেক দিনের গণেশ বন্দনা ওনাদের দিয়েই হয়। ওদের সূত্রেই আমার ওদের স্কুলগুলোতে যাওয়ার সৌভাগ্য হয়, এবং সেখানে অনেক ছেলেকে দেখি। আমি সব বাবা মাকে একটাই কথা বলি, এখানে ছেলেকে কি কারণে ভর্তি করলেন, প্রোগ্রামে চান্স পাবে বলে? তো এটা করবেন না। যদি ওরা নাচটা ভালোবাসে, ওদেরকে সেটা নিয়েই কেরিয়ার করতে দিন। কে বলতে পারে ওনারা এখান থেকে একজন বম্বেতে গিয়ে কোরিওগ্রাফার হলো নাকি এখানেই কোরিওগ্রাফার হতে পারে। তো ওটাকে অ্যাপ্রিশিয়েট করতে শিখুন। লেখাপড়াও করুক, সঙ্গে নাচটাও করুক। কিন্তু বেশিরভাগ বাবা মা, আমাকে তো ছেলেরাই বলে, দিদি কি লজ্জা পেত বাবা মা, এখন একটু কমেছে যে আমি নাচ করি। কই, তাহলে আপনারা যদি ইকুয়ালিটিতে বিশ্বাস করেন, তাহলে ছেলে নৃত্যশিল্পী, ছেলে মেকআপ আর্টিস্ট, তখন আপনাদের এরকমই হওয়া উচিত। তো ছেলে যদি বড় পার্লার থাকে, সবকিছু থাকে, তাহলে এটাতে কেন আপনারা এভাবে একই রকম ভাবে হন না, গর্বিত হন না? তো মেয়ে পাইলট হলে ভীষণ গর্বিত আপনারা, কারণ সে পুরুষের সঙ্গে পাল্লা দিচ্ছে। আর ছেলে নৃত্যশিল্পী, ছেলে মেকআপ আর্টিস্ট, সেখানে আপনারা গর্বিত নন। ছেলে দারুণ আলপনা দিতে পারে। এই বাবা, তোমার মেয়েটা পুরো মেয়েদের, ছেলেটা পুরো মেয়েদের মতন আলপনা দেয়, মা কেন? তখন তারা মেয়েদের মতন করে ওগুলো করতে পারে না? বা শেফও যে, ভারতবর্ষের সমস্ত সেরা শেফরাই তো পুরুষ মানুষ। একদম। তরলা দালাল চলে গেছেন, তারপরে আর কোথায় মেয়ে শেফ সেভাবে? নামি যার কথা আজকে, সঞ্জীব কাপুরের মতন, রণপ্রীত ব্রারের মতন কে আছেন? একবারে যাদের নাম বললে চেনা যায়, সবাই তো ছেলে। তাহলে কি যেই জিনিসগুলো ধরা হয় যে মেয়েদের জায়গা, নাচ, রান্না, মেকআপ, সবই তো ছেলে। ইভেন আমি তোমার একটা কথা বলছি, আমি কলকাতা ধরেই বলছি, তুমি সব বড় পার্লারে যাও, বেশিরভাগ জায়গায় তুমি দেখবে নেল আর্টিস্ট, হেয়ার আর্টিস্ট, সব কিন্তু ছেলেরা। ছেলে, ঠিক। তাহলে কোথায়? কিন্তু এই বৈষম্যটা তো দূর করা যায়নি না, এখন। এটা আমাদের মনোভাবের বৈষম্য, এটা আমাদের মানসিকতাটা আমাদের এরকম। এটা দূর করা খুব ডিফিকাল্ট। এই যে ধরো, তুমি উদাহরণগুলো অনেকবার দিয়েছো, যখন কোনো একটি মেয়ে তার শ্বশুরবাড়িতে যাচ্ছে, সবথেকে বেশি সমস্যা সেখানে তৈরি করছেন শাশুড়ি। আবার মেয়ের বাড়িতে তার মাই কিন্তু সমস্যা তৈরি করছে। আবার ছেলের ক্ষেত্রেও ছেলের বাড়িতে তার মাই কিন্তু বেশি সমস্যা করছে। তাহলে কোথাও কি মেয়েরাই মেয়েদের ঘোরতর হ্যাঁ, অথচ বিরোধী? আমরা বলবো পুরুষতান্ত্রিক সমাজ। কোথায়? আজকে 'সাত পাকে বাঁধা' অতি পুরনো সিনেমা। তাতে সুচিত্রা সেনের মা যে ছিলেন ছায়াদেবী, নিজে সুচিত্রা সেন বলছেন, তোমার মতন মা থাকলে কোনো মেয়ের আর বিয়ে করা উচিত না। তো সেখানে তার বাবা বাহারি সেনাল কি একটা কথা বলতে পেরেছেন? এরকম বহু ছবি আরো আছে যেখানে মায়েরা এরকম ডেঞ্জারাস, বাবারা চুপ।
সংসারে শান্তি বজায় রাখার জন্যই হয়তো, বাবাদের ক্ষমতাই নেই কথা বলবো। তো এবার ছেলের বাড়িতেও তাই, বউ শাশুড়ি, বউ যাওয়ার পর থেকেই শুরু করে ননদ, সেখানে কটা জায়গায় দেখছো তুমি দেওর, ভাসুর, শ্বশুর এদের ভূমিকা, বরং তারা কিন্তু হয়তো বউটির সাপোর্টে থাকেন কিন্তু আবার সেই কথা বলতে পারেন না। তাহলে একদম। ছেলেদের ভূমিকা কি হওয়া উচিত এখানে? ছেলেদের ভূমিকা তো অবশ্যই উচিত ছিল যে অন্যায়ের প্রতিবাদ করা, কিন্তু তারা সেটা করতে পারেন না, কারণ কোনোদিন করেননি তারা, তাই জন্যে। তার মাও হয়তো একই জিনিস চালিয়েছেন। এবার আমি আরেকটা কথা বলি, পুরুষ মানুষের ভূমিকাই যখন হলো, যে বিয়ে হয়ে এলো, মা বউয়ের মাঝে নিজে স্যান্ডউইচ চললো চললো চললো, তোমার মা এরকম, তোমার মা ওরকম করে না, আর বা মাও তো বলে যাচ্ছে তোর বউ এরকম করলো, তোর ঠাকুমা আমাকে এই করতে দিত না, হয়ে গেল একটা ফেজ, ছেলেটির মা চলে গেল, এবার এই বউ হয়ে গেল শাশুড়ির জায়গায়। মানে ততদিনে ছেলের বড় হয়েছে, বিয়ে হয়েছে, এইবার শুরু হলো। উনি কিন্তু তখনও, আগে উনি মা আর বউয়ের মাঝখানে হয়তো টিভি দেখতেন, এখন উনি খবরের কাগজ চোখের সামনে তুলেছেন, এবার ওনার বউ বলে যাচ্ছে এই দেখো পার্টিতে যাচ্ছে, ছোট ছোট পোশাক পরছে, এই দেখো এই ফ্ল্যাট কিনলো, তোমার মা তো আমায় কিছুই করতে দিত না, এখন যা খুশি তাই করছে, তুমি তো কিছুই বললে না। উনি ভুলে গেছেন ওনার হাজবেন্ড তখনও কিছু বলেননি, যখন উনি ওনার মায়ের নামে নিন্দা করতেন, সেদিনও উনি কিছু বলেননি, আজকে উনি কিছু বলছেন না। ব্যাপারটা আবার ওনার ছেলেকেও কিন্তু একই জিনিস শুনতে হচ্ছে, সেই ট্রেডিশন সমানে চলেছে। তো পুরুষ মানুষ এখানে খানিকটা ভাবে গৃহশান্তি বজায় থাকবে তাই কিছু বলবো না, আর জানে বলে কোনো লাভও নেই, তাইও বলেন না। কিন্তু তিনি কখনো কি এটা ফিল করেন না যে যদি একটু ভোকাল হতেন তাহলে বোধহয় হ্যাঁ, এই কিছু কিছু বাড়ি তো পরিস্থিতিটা তৈরি আছে হতো না? যেখানে পুরুষ সিংহ আছেন, তাদের পুরুষ মানুষের কথায় সেই ফ্যামিলি চলে, এরকম ফ্যামিলি কি নেই নাকি? আছে কিন্তু তো। সেই সংখ্যাটা তো বেশি বোধহয় নাকি? না, আমি একটা কিন্তু কথা তাহলে বলি, আমরা পুরুষতান্ত্রিক না, সমাজ এটা ভুল, বলছি কেন? পুরুষতান্ত্রিক সমাজের তো একটা কনসেপ্ট, ওটাখানে পুরুষ ইজ নো ওয়্যার রিলেটেড টু দ্যাট। নারীরাই তো বড় মাছ দুধ সবকিছু ছেলেদের পাতে তুলে দেন, টেনে নিয়ে যাওয়া কাকে বলে? নারীরাই তো নিয়ে যাচ্ছেন চিরকাল। আজকে একটা মেয়েকে ছোটবেলা থেকে, এখন না এসব উঠে গেছে, ভয় দেখানো কি, যা শ্বশুর বাড়ি দেখবি শাশুড়ি ননদ দেবে কেমন, কেন? আমি একটা কথা বলি, একটা ফ্যামিলিতে নিয়ম কানুন, যাদের ঠাকুমা দুর্দণ্ড প্রতাপ, ঠাকুমা চেষ্টা করেন তার নিজের বাপের বাড়ির নিয়মগুলো চালাবার, বা ঠাকুমা একটু ম্রিয়মান, তো মা যদি দুর্দণ্ড প্রতাপ, মার বাপের বাড়ির নিয়ম চালাবার চেষ্টা করে, রান্না বান্নার ধরন, অ্যাজ ইফ মা এসেছেন পশ্চিমবঙ্গীয় বাড়ি থেকে, সেই বাড়িটা পূর্ববঙ্গীয়, মা কিন্তু খুব চেষ্টা করবে পশ্চিমবঙ্গীয় রান্নাগুলোকে চালু করে দেবার, কিন্তু এই ঠাকুমা প্রতাপই হয়, ঠাকুমা হয়তো পূর্ববঙ্গীয় বাড়িরই মেয়ে, পারে না খুব একটা। তো মা যদি প্রতাপী হয়, ব্যাস পূর্ববঙ্গীয় রান্না কিন্তু চলে গেল পেছনে, পশ্চিমবঙ্গীয় সব রান্না সেখানে ঢুকতে শুরু করলো। এবং সবাই একটা ভেবে দেখো তো, আমরা ছোটবেলা থেকে ওই সময় মামা বাড়ি গেছি, গরমের ছুটিতে, সব ছুটিতে আমরা কজন কাকার বাড়ি পিসির বাড়ি গেছি? যাইনি কিন্তু। আমাদের জীবনে মায়ের প্রভাব, মামা বাড়ির প্রভাব সবসময় খুব বেশি, সবসময়। তুমি এই যে এগুলোকে তুলে ধরছো, তখন বোধহয় রিয়ালাইজেশনটা হচ্ছে যে সত্যিই তো এটা হয়নি, সত্যিই তো এটা হওয়া উচিত ছিল, কিন্তু এটা হয়নি। কিন্তু আমরা কথাই বলছি পুরুষতান্ত্রিক সমাজ, তাদের এবার মেয়েরাও দেখবে নিজের ছেলে মেয়েকে, অনেক মেয়ে তো চাকরি করেন, নিজের বাবা মার কাছে অনেক কমফোর্টেবল ফিল করেন রাখতে, দেন অফ শ্বশুর শাশুড়ি। ওনাদের মনে হয় শ্বশুর শাশুড়ির কাছে থাকলে বাচ্চা বোধহয় নষ্ট হয়ে যাবে। এক্সেপশন কি নেই? এক্সেপশন তো প্রুভস দ্য ল। কিন্তু বেশিরভাগই দেখবে সকালবেলা যাওয়ার সময় বাপের বাড়িতে নামিয়ে দিয়ে যায়, হয়তো ওখান থেকে স্কুল যাচ্ছে, সব তার বাবা মাও তো মহা খুশি, একটু পেয়েছেন একটা মানে সময় কাটাবার জিনিস, আবার আসার সময় তুলে নিয়ে আসছেন। অথচ নিজের বাড়িতে থাকলে কিন্তু এই পরিশ্রমটাও করতে হতো না। কিন্তু বহু মেয়ে আছে, এরম মেয়েও আমি জানি, যাদের বাচ্চারা থাকেই বাপের বাড়িতে, শনি রবি করে এখানে আসে। আমি কিন্তু কোনো দোষারোপ বা কিছু করছি না, কিন্তু মেয়েরা এটাতে কমফোর্টেবল ফিল করেন, নিজের বাবা মাকে ওনারা অনেক বেশি আস্থাভাজন মনে করেন দেন অফ বরের বাবা মা। কিন্তু এখানেও তো কোথাও জাস্টিফিকেশন তো রয়েছে, কারণ অনেকেই ভুক্তভোগী এবং তারা তাদের ক্ষেত্রে বা তাদের জায়গা থেকে হয়তো তাদের নিজস্ব অনেকটা উত্তর রয়েছে। থাকতেই পারেন, কিন্তু আমি বলতে চাইছি সমাজের এটা চিত্র। তাদের কখন এটা মনে হয় না এনাদেরও নাতি নাতনিকে মানুষ করতে ইচ্ছে করতে পারে, বা উনি তো ওনার ছেলেটাকে নিয়ে হাত মন্দ মানুষ করেননি, এটা ওনাদের মনে হয় না কখনো। আইনের কথায় যদি আসি, সমস্ত আইনে মধ্যে যা রয়েছে সবগুলোই বেশিরভাগ দেখা যায় মহিলাদের ফরে রয়েছে এবং ছেলেদের বিরুদ্ধে রয়েছে, মানে তাদের জন্য আইন বা তাদের মানে এই বাঁচার যে সমস্ত রাস্তা সেটা খুবই কম। কিন্তু একজন পুরুষ অধিকার কর্মী হিসেবে কি বলবে এই ধরনের আইন যে তাদের উপরে অনেক সময় লাগু হয়, যে অপরাধটা তারা করেননি এবং তারা কোনোভাবে তাদেরকে ফাঁসানো হয়েছে, সেক্ষেত্রে বাঁচার কি উপায়? না দেখো, বাঁচার উপায় যে নেই এরকম না, তারা তো সবাই জেলে থাকতো, তবে প্রফেশনও নেই এরকম না। মুশকিলটা হচ্ছে আমাদের পুরুষ মানুষরা, তাদের বাড়ির লোকেদের পড়াশোনা নেই,
এগুলো একটু পড়তে হবে এবং বললেই বলো দিদি আমরা তো আইনের লোক না, এটার জন্য আইনের লোকের লাগে না, কনস্টিটিউশনকে জানা, একটু এগুলো জানা, এগুলো আমাদের কাজের মধ্যে পড়ে। বা যারা মানে এখন তো আমরা খুব এটা বলি, মেয়েরা কিন্তু অনেকটা জানেন ছেলের বাড়ি কিভাবে বলতো সবসময়। আর ছেলেরা না আজও একটা ইউটোপিয়ান জগতে বাস করেন। বিয়ে হবে, বউ আসবে, এখন তো সব ছেলেদের হয়েছে অ্যাব্রডে হানিমুন যাব, তার আগে প্রি ওয়েডিং শুট হবে, মানে জীবনটা না এরকম, জীবনটা এরকম না। তারপরে যখন একটা ওরকম ঘটনা ঘটে, বোল্ট ফ্রম দ্য ব্লু, দিদি কি হয়ে গেল, আমাদের বাড়িতে তো কোনোদিন এসব হয়নি, পুলিশ, আরে কার বাড়িতে হয়, ওটা কি বিয়ে বাড়ি নাকি বা নেমন্তন্ন রোজ রোজ হবে? আগে থেকে একটু সতর্ক থাকতে হয়, একটু পড়াশোনা করতে। যেন আমরা প্রি ম্যারেজ কাউন্সিলিং থেকে খুব জোর দিচ্ছি যে আগে আমাদের কাছে আসুন বা যেখানে যেতে চান একটু জানুন যে কি কি আইন আপনাদের বিরুদ্ধে যেতে পারে। এ ছেলেরা, আজকালকার ছেলেদের খুব দেখি বিয়ে হলেই, এই যে আমি একটা জায়গায় বলেছিলাম যে কলেজ লাইফে একটা গার্লফ্রেন্ড, চাকরি পেলেই একটা বিয়ে আর ফ্ল্যাট, আর সেই ফ্ল্যাটটাও আর কি জয়েন্ট নামে কিনে ফেলছে বউয়ের সঙ্গে, জয়েন্ট অ্যাকাউন্ট, অ্যাব্রডে হানিমুন। এই যখনই এগুলো তুমি করে ফেলছো না, তুমি কিন্তু নিজের জন্য একটা বেঞ্চমার্ক সেট করে ফেলছো। তুমি অ্যাব্রডে হানিমুনের জন্য কিন্তু পার্সোনাল লোন নিয়েছো, ইএমআই দিচ্ছ, তোমার বউও সেটা জানে না, বাবা মা তো দূরস্থান। আর বউয়ের কাছে কিন্তু তোমার বেঞ্চমার্ক সেট হয়ে গেছে, তুমি মরিশাস নিয়ে গেছো, তার আগে তো বিশাল জাঁকজমক করে দিচ্ছ এই বিয়ে, সে ছেড়ে দাও। এবার যখন বনিবনা হলো না, 1 বছর 2 বছরে গেল, খোরপোশের কেস উঠলো। এবার ছেলে বলার চেষ্টা করছে, স্যার আমি তো এই মাইনে পাই, আমার দেখুন এই কাটো এই কাটো। মেয়েটা কি বলছে, স্যার ওদের বিয়েতে এত টাকা খরচা হয়েছিল, আমাকে মরিশাসে হানিমুন নিয়ে গেছে, কি বলছেন আপনি, ওর টাকা নেই? ও কিন্তু তখন ইএমআই দিয়ে যাচ্ছে হানিমুন যাওয়ার। বুঝতে পারছো? ছেলেদের মাথায় এসব থাকে না। ও কানে বলো তো মরিশাস গেছে, ওর হয়তো কলিগের মধ্যে 4 জন, কেউ এখানে গেছে, কেউ ওখানে গেছে, দেখাতে হবে আমি মরিশাস গেছি। আচ্ছা, ছেলের মায়েদের কি হচ্ছে, ওর বোন, যা, ননদ বউকে এই গয়না দিয়েছে। আমাদের সময় অবধিও না শাশুড়িরা এরকম গয়না দিতেন দেখিনি। এটা সবসময় পরার হার, হাতে লোহা বাঁধানো, এসবই পেয়েছি আমরা। হঠাৎই দেখলাম শাশুড়িরা বউকে একদম গয়নায় মুড়ে দিতে শুরু করেছেন। এখনকার বাবা মারা কি, ওই একটা ছেলে একটা মেয়ে, সব পয়সা আছে মোটামুটি সবার কাছে, ননদ দিয়েছে এত, যা দিয়েছে, বোন দিয়েছে, আমি আরো ভালো শাশুড়ি, আরো গয়না দিলাম, আমার সব দিয়ে দিলাম। আমার শাশুড়ি আমায় দিয়েছিল সেই সবও দিয়ে দিলাম। এবার কি হচ্ছে, বিয়ের পরে বনিবনা হলো না, 3 মাস 6 মাস, তো ওটা তো স্ত্রীধন হয়ে গেল, তো নিয়ে চলে গেল। এবার এসে কাঁদুনি গাইছে, দিদি সব গয়না আমরা যা দিয়ে নিয়ে চলে গেছে, আপনার কাছে বিল আছে, ওটা আপনার গয়না, এবার তুমি পেয়েছো কিন্তু ওই গয়নাটা উত্তরাধিকার সূত্রে, তোমায় দিয়েছিল তোমার শাশুড়ি, তুমি দিয়েছো ওকে, তাকে হয়তো তার শাশুড়ি দিয়েছিল, কিসের বিল, কোথাকার বিল? এবার ও তো স্ত্রীধন নিয়ে চলে গেছে তো সব। কেন? 5 বছর দেখে রয়ে সয়ে দিলে হয় না? আর তোমাদের তো আজকাল বেশিরভাগেরই একটাই ছেলে, সব তোরাই পাবে। রেখে দাও। অকেশনে, অকেশনে ছোট, ছোট জিনিস দাও। ইনিশিয়ালি একটাই গয়না দাও। না, না, উনারা সব দিয়ে ভরিয়ে দেবেন। দেখাবেন আমি কত দিয়েছি, আমার কত আছে। তো তাহলে কাকে কি বলবো? ইউটোপিয়ান জগৎ। পুরুষ মানুষের কিন্তু এখনো খুব ইউটোপিয়ান জগৎ। বিয়ে হবে, বাচ্চা হবে, আমার একটা দারুণ এই হবে, আমি একটা বিরাট ফ্ল্যাট কিনবো, এই গাড়ি কিনবো, এই তারপরে যখন ওটা ধাক্কা লাগে না, তখন ওটা নিতে পারে না। কেউ, কেউ মানসিকভাবে বিপর্যস্ত, কেউ, কেউ, কিন্তু আমার মতে এরকম ভাবা উচিত না। হ্যাঁ, একটা ডেফিনিটলি বিয়ে হবে, টিকতেও পারে, নাও টিকতে পারে আজকের যুগে দাঁড়িয়ে। অলওয়েজ প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট, থিংক ফর দ্য বেস্ট। একদম। কিন্তু এই যে আইন থাকলে সেখান থেকে বাঁচারও অনেকগুলো রাস্তা আছে, সেরকম 2-1টা রাস্তার কথা বলো। আমি এবার কি, এইটা তো তার একটা রাস্তা, হুম, তুমি হুম। আগে থেকে কনসিয়াস হও। হুম, হুম। আর এইরকম হিউজ একটা খরচা করে লোক দেখিয়ে আননেসেসারি এগুলো করো না। এটা তোমাদের বেঞ্চমার্ক সেট করে। হুম। অনেক সময় পাবে, বিয়েটা টিকলে 5 বছর বাদে করতে পারো, 10 বছর বাদে করতে পারো, করতে পারবে। 1 বছর বাদেও একটা ব্যাপার দেখে একটু করো না। আজকাল 1 বছর প্রেম টেকা মানে তো বিরাট ব্যাপার, আর 5 বছর বিয়ে টেকা মানে তো তখন প্রায় প্ল্যাটিনাম জুবিলির মতো হয়ে গেল ব্যাপার। হ্যাঁ, তো আগেই না কি হচ্ছে, ভীষণ আমরা না ভীষণ শো অফে বিশ্বাস করে ফেলেছি। নেচে কুদে বেঁকে চুড়ে প্রি ওয়েডিং শুট, তারপর কিরকম লজ্জা লাগে যখন 1 বছর বাদে বিয়েটা আর টেকে না। ওরা তো তুমি দিয়ে দিচ্ছ, আর সবকিছু তো সোশ্যাল মিডিয়ায় দেওয়ার প্রবণতা না, খুব গন্ডগোল সবকিছু হয়ে যাচ্ছে। মানে এগুলো তুমি একটা নেগেটিভ দিক বলছো সোশ্যাল অবশ্যই মিডিয়ার। নেগেটিভ দিক। আর এই যে ছেলেরা না এখনো কিছু ইউটোপিয়ান ধারণায় বেঁচে আছেন। আমি আবার একটা জায়গায় বলেছিলাম দেখে মেয়েরা খুব বলতে শুরু করলেন, "এ কি ভদ্রমহিলার কি মাথা খারাপ হয়েছে? ভদ্রমহিলা কি ঘুম থেকে জেগে উঠেছেন?" মানে আমি মেয়েদের পক্ষে কথা বলছি না, মেয়েদের পক্ষের কথা এটা না। আমি ছেলেদের বলতে চেয়েছি, ছেলেরা না এখনো ভাবছেন মাকে যেরকম দেখেছেন বউ সেরকম আসবে। না, এটা হবে না। মা যা, যা করেছেন আপনার সংসারে, বউ এসে আর সেগুলো করবে না। আজকালকার মেয়েরা সেভাবে বড় হননি কেউ, আর সেটা করবেনও না ওনারা। আমার কাছে একজন ছেলে এসে বলেছিল, "দিদি আমি ভাবি
আমার বউ আমি যখন অফিস থেকে ফিরবো দোতলার বারান্দায় বসে এমব্রয়ডারি করবে আর আমাকে এলেই চা বানিয়ে দেবে, এসব হবে না আজকের দিনে। এই জমানায় ছেলেরা না এখনো খানিকটা ওই মেন্টালিটিতে আছেন, বউ আমি সন্ধ্যেবেলা এলে চা দেবে, জল খাবার দেবে, এই করবে, বাবা মার সেবা করবে। অনেকেই কিন্তু এই কারণে বলছেন নাকি বিয়ে করেছেন, বাবা মার বয়স হয়ে যাচ্ছে। আলাম সেটার সঙ্গে আপনার বিয়ে করার কি সম্পর্ক? মানে সেলফ লাভ এটা ছেলেদের মধ্যে একদম নেই। নিজেকে ভালোবাসা নেই। নেই, ছেলেরা আচ্ছা। জানে না, মেয়েরা কিন্তু খুব ভালোবাসে নিজেকে। এটা তুমি সবার জন্য বলছো? সবার ছেলেরা জানেই না হোয়াট ইজ সেলফ লাভ। ওই আবার 10-15% পুরুষ মানুষের আছে, তাদের পেছনে সবাই দৌড়য়, সব মহিলা দৌড়চ্ছে তাদের পেছনে, রাতে স্বপ্ন দেখছে তাদেরকে। সেলফ লাভ পুরুষ মানুষের নেই। অ্যাভারেজ পুরুষ মানুষ জানেই না কাকে বলে সেলফ লাভ। নিজেকে সুন্দর রাখবো, নিজে লাইফটা এনজয় করবো, নিজে ভালো ভালো জামা কাপড় পরবো, নিজে পার্লারে যাব, নিজে, এই যে আমাদের ম্যাগাজিনটা বেরোলো পুরুষ পার্বণ, তার এটাই একটা বিরাট উদ্দেশ্য। সোলো ট্রাভেলিং, সাজগোজ, এই সমস্ত, মানে নিজেরা ভালো থাকো, নিজে রান্না করো, নিজে আনন্দ করো। যে পুরুষ মানুষ একলা থাকতে শিখে গেছেন তাকে আর কেউ ধরতে পারবে না। পুরুষ মানুষের সেলফ লাভ নেই, খালি ভেবে যাচ্ছে কি করে এই বউকে নিয়ে বেড়াতে যাবো, বাচ্চা নিয়ে বেড়াতে যাবো। খারাপ আমি সেগুলো বলছি না, কিন্তু নিজেকে ভালোবাসতে হবে সবার আগে। নিজে ভালো থাকবো না কেন? এটা আগে তাহলে মহিলাদের মধ্যে বেশি? বেশি, অবশ্যই বেশি। মহিলারা নার্সিসিস্ট অনেক বেশি। সেটা চূড়ান্ত পর্যায়ে গেলে তখন বাড়াবাড়ি হয়ে যায়, কিন্তু মহিলারা অল্প বিস্তর নার্সিসিস্ট। সবাই ভালোবাসেন। আজকে তো খুব বেড়েছে এটা, যে আমায় কেমন দেখাচ্ছে, সুন্দর লাগছে না, এই যে বেকেচুর এত রিলস, ওই কারণেই তো না। আচ্ছা, এই যে বাড়িতে মানসিক নির্যাতন, সেটা বাড়িতেও হতে পারে, সেটা কর্মক্ষেত্রে হতে পারে, সেটা মানে বাড়ির বাইরে হতে পারে, এবং এটা তো মহিলাদের ক্ষেত্রে বেশি হয়, তাদেরই অভিযোগ বেশি থাকে, অভিযোগ বেশি থাকে, তার মানে মহিলাদের বেশি হয়। হ্যাঁ, অভিযোগ বেশি থাকে। এই যে সমস্ত অভিযোগ সব ক্ষেত্রে যে তারা সঠিক বলছেন তেমনটা নয়। তো সেক্ষেত্রে পুরুষদের কি করণীয় যখন অভিযোগ এটা তো আসছে? কিছু মেন্টাল ক্রুয়েলটি নিয়ে কোনো কথা বলা নেই। আমার মতে পুরুষ মানুষের নিজের গিয়ে অভিযোগ জানানো উচিত। তাতে আমার কথা হচ্ছে যে আইন যখন এমন নেই, কিন্তু বহু যখন জমা পড়তে শুরু করে না, তখন সেই ইয়েগুলো তো সব জায়গায় যায়, তখন কিন্তু আস্তে আস্তে সবকিছু বদলায়। আজকে ইনিশিয়ালি যখন হতো তখন কিন্তু সমস্ত থানাও অ্যাকসেপ্ট করতো না। আজকে আমাদের তরফ থেকে এত পুরুষ মানুষের কমপ্লেন যায় না, থানা কিন্তু আজকাল অ্যাকসেপ্ট করে। হ্যাঁ, মানে ওই জায়গাটা কিরকম দেখছো? এখন কাজ করতে শুরু করেছো এত বছর আগে, একটা কথা পরিবর্তন বলি, কতটা ফিল আমি করছো? কিন্তু এই কাজে মানে পুলিশ প্রশাসন কি আইনজীবী সবারই ইমেন্স হেল্প পাই। না পেলে এই কাজ করা সম্ভব ছিল না। তবে পরিবর্তন অনেকটা হয়েছে, এটা ফ্যাক্ট। পরিবর্তন অনেকের মধ্যে এই ব্যাপারটা এসেছে যে হ্যাঁ, পুরুষ মানুষ। আমরা কিন্তু কোনোদিন বলিনি মেয়েরা নির্যাতিত নয়, আমরা বলেছি পুরুষও নির্যাতিত, এটা মানুন। সেটা কিন্তু লোকে বুঝতে শুরু করেছে, এবং অনেক পুরুষ মানুষও সেটা এখন এগিয়ে এসে ভাবছেন এটা বলা দরকার। অনেকেই বলছেন, আমাদের অফিসেও আসেন যারা। তো এবার এরকম তো হবে, কিন্তু বলতে হবে যে আমার কথা। বিখ্যাত একটি ওটিটি প্ল্যাটফর্মে একটি ওয়েব সিরিজ এলো ভার্বাল অ্যাবিউজ নিয়ে, 2টো সিরিজ বেরিয়ে গেল। তা একটা এরকম আসারও ওনাদের দম থাকা উচিত। পুরুষ মানুষকে যে ভার্বাল অ্যাবিউজ করা হয় সারাক্ষণ, বহু পুরুষ মানুষের শিকার, যারা মানে জানেন তারা জানেন আমি যখন কথাটা বলছি, তাদেরকে যেরকম করা হয় তা সেটা নিয়েও একটা এরকম করার দম থাকা উচিত আমার মতে। নিশ্চয়ই নারীদের নিয়ে হোক, কে না করেছে, কেন হবে না? সারা পৃথিবীতে তো ফিমেল সেন্ট্রিক মুভি হয়ে গেল চিরকাল, একটু মেন সেন্ট্রিক মুভির কথাও ভাবা হোক। এবং পুরুষ মানুষকে যেই কারণ ওই ছবিটা তো পুরোটাই ভার্বাল অ্যাবিউজের উপরে দাঁড়িয়ে আছে, তাহলে এই ভার্বাল অ্যাবিউজ কোন মাত্রায় গিয়ে পুরুষ মানুষের সঙ্গে হয় সেটা মানে আমার মনে হয় ক্যামেরার সামনে বসে হয়তো সবসময় বলা যায় না কোন কিন্তু লেভেলে। অভিযোগ জানানোর জায়গা আছে তাদের? তো আমরা তো বাধ্য করি এখন জানাতে, থানায় থানায়। না জানানোর জায়গা থাকলে কি হবে, জানাতে তো হবে। এই জানাতে জানাতে বলে না যেরকম ওই পাথরে ক্ষয় হয়, ঘষতে 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 ঠিক হবে একদিন। জানাতে হবে, কথা বলতে হবে। না কথা বললে কিন্তু কেউ শুনবে না। আমি চুপ করে থাকবো আর লোকে আমাকে এসে জিজ্ঞেস করে যাবে, এটা হবে না। আমার কথা আমাকেই জানাতে হবে। এই যে ধরো কাজ করতে গিয়ে বিভিন্ন রকম সমস্যার কথা তোমরা শুনছো, বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে বহু পুরুষ মানুষ তারা আসছেন তোমাদের কাছে। তোমাদের কাজ করার পদ্ধতিটা তাহলে কিরকম হয়? মানে তাকে তার জাস্টিস দেওয়ার জন্য তোমরা কি পদ্ধতিতে দেখো, কাজ করো? আমরা জাস্টিস তো দিতে পারবো না, হুম, কারণ হুম। আমাদের কাছে আইন টাইন কিছু নেই। আমরা বিভিন্ন রকম ভাবে শুনি, অনেকে 10 বছরের পুরনো কেস নিয়ে আসেন। হুম। সে তখন হয়তো তিনি বলেন যে আমি লয়ার চেঞ্জ করতে চাই। তো আমরা আমাদের সারা ভারতবর্ষ জুড়ে প্রায় প্যানেল লয়ার আছেন, সেই কোর্টে লয়ার দেওয়ার চেষ্টা আমাদের প্যানেল লয়ারকে। তার বাইরে ইনিশিয়ালি যারা আসেন, হয়তো কেস এখনো হয়নি, তখন কি কি প্রসেসে যাবেন সেটা আমরা বলে দিই। হুম। অনেকে আজকাল যেটা সুখের কথা, যে অনেকে প্রি ম্যারেজ কাউন্সিলিং এ আসছেন, বিয়ের আগেই বাবা মা সহই অনেক ছেলেরা আসছেন, যে আগে থেকে কি কি জেনে রাখলে ভালো, যে কি কি করব না।
হুম হুম। এইটা একটা ভালো লক্ষণ। কিন্তু সাধারণত এই প্রি ম্যারেজ কাউন্সেলিং যেখানে করো সেখানে তো কি করা উচিত নয় সেটা নিয়ে কথা বলো। সেরকম ২-৩টে টিপস আমাদের অডিয়েন্সের জন্য দাও যে কি করা উচিত, কি করা উচিত নয়। না, এই যে বললাম আমি যে একটা তো এরকম তুমি বললে। ল্যাভিশলি খরচা করে বিয়ে দেওয়া, বিদেশ ঘুরতে যাওয়া, এগুলো না একটু স্থগিত রাখলেও মন্দ নয়। কিছুদিন বাদেও যাওয়া যাবে। তো ইনিশিয়ালি এটা করে তারপরে যখন ১ বছরও বিয়েটা টেকে না, তখন আপনাদের যেমন মানে বিশাল ক্ষতি একটা মনে হয়। দেখো, প্রচুর সঞ্চয় চলে গেল একটা মানুষের জীবনে। আর দ্বিতীয় কথা, তখন ভীষণ নিজেকে একটু ভীষণ খারাপ লাগে তো। ছেলেরা সেই ধাক্কাটা নিতে পারেন না। কারণ আজকের ছেলেরা অত শক্তপোক্ত নয়। কারণ বাবা-মা সেভাবে তৈরি করেননি ছেলেদেরকে। যে ঝড়-ঝাপটা সব নিয়ে নেব। তাহলে তারা ভেঙে পড়েন ভীষণভাবে। "দিদি কি হলো? ১ বছর আমি ভাবিনি এরম করেছেন।" উনি তো ভাবছেন স্বপ্ন কল্পনা, উনার বউয়ের মতো আর কেউ নেই পৃথিবীতে। কিন্তু এটা গেল সেটা থেকে একটা। এছাড়া? আর শাশুড়িদেরও তো বললাম যে উজাড় করে এভাবে সব দিয়ে দেবেন না। কোনো মানে নেই এগুলোর। কারণ ওটা কিন্তু আইনতই স্ত্রীধন। আপনি কিন্তু ফেরত আসার কোনো জায়গা কিন্তু আপনার নেই। তখন যতই আপনি কান্নাকাটি করুন, আসবে না কিন্তু ফেরত। ওটা আমাদের আইন অনুযায়ী স্ত্রী যা আপনি দিয়ে দিলেন, ওটা স্ত্রীধন। কিন্তু ওটা ওর হয়ে গেল তখন। আর শাশুড়িদের আরেকটা কথা আমি খুব এখানে বলতে চাইবো, বউয়ের সঙ্গে এক লকারে গয়না রাখবেন না কিন্তু। অনেক শাশুড়ি তো আবার এটাও আছেন যে, "তোমার গয়নাগুলো" আজকাল একটু কমেছে এসব, আগে তো খুব ছিল। "তোমার গয়নাগুলো দাও, আমার লকারে রাখবো।" একদম রাখবেন না। ওর মায়ের সঙ্গে রাখতে বলবেন। আপনার সঙ্গে রাখবেন না। তাহলে কিন্তু একটা সময় আসতে পারে যখন আর বনিবনা রইল না, মানে 406 এর মামলা করে আপনার গয়নাগুলো লকার থেকে নিয়ে চলে যাবে। কারণ আপনার গয়না হয়তো আপনার বিয়ের সময়কার গয়না, আপনার বাবা দিয়েছিলেন বা আপনার ঠাকুমার থেকে পেয়েছিলেন, তার তো বিল আপনি এখন জোগাড় করতে পারবেন না। কোনো প্রমাণ নেই কিন্তু ওগুলো আপনার গয়না। একদম। আচ্ছা, 498 এর ক্ষেত্রে একবার যখন চার্জ হয় তখন তাকে সেটা দীর্ঘদিন এটা হ্যাঁ, চলতেই পারে। নিয়ে কিন্তু এটা যেতে আমি হয়। সবাইকে জানিয়ে দিতে চাই, ওই যে ভুল ধারণায় অনেকে ভোগেন। 498 এতে কিন্তু এখন আর ওরকম অ্যারেস্ট হয় না। হুম। আপনার চাকরি-বাকরিতেও সেরকম যে কালকেই চলে যাবে এরম হয় না। অনেক স্টেপস আছে। অত ভয় পাবেন না। তবে মাথা ঠান্ডা রাখবেন। যদি চান আমাদের কাছে আসতে পারেন, সে আমি বলেই দেবো ঠিকানা, ফোন নাম্বার দিয়ে দেবো। কিন্তু 498 এ হলে হাত পা ছেড়ে দিয়ে অনেকেই নাকি পাড়ায় বলেন, "এই তোদের কালকেই ধরে নিয়ে যাবে। বাড়ি থেকে পালিয়ে যেয়ে" সব মিথ্যে কথা। সব ভুল কথা। কেউ কিচ্ছু জানেন না। আর যদি পুলিশের থানা থেকে ডেকে পাঠায়, ১ম এই জিজ্ঞেস করবেন নোটিশটা কোথায়? 41 এর নোটিশটা তো সার্ভ করেননি এখনো? ওইটা পাঠান WhatsApp এ বা বাড়িতে পাঠান। ওটা পেলে আমরা নিশ্চয়ই যাব। খুব মাথা ঠান্ডা রাখুন। এরকম কিচ্ছু নয় যে আপনাদেরকে ধরে কোমরে দড়ি বেঁধে নিয়ে যাবে বা আপনাদের চাকরি-বাকরি চলে যাবে। জিজ্ঞেস করবেন যে, "আমাদের নোটিশটা পাঠান, তারপরে যাব।" একদম। নন্দিনী দি, আমরা বেশিরভাগ সময় শুনি পুরুষরা কাঁদে না। মানে ছোটবেলা থেকে বাচ্চাদের বা যে শিশুটি রয়েছে তাকে শেখানো হয়, সে যদি ছেলে হয়, যে তার ব্যথা লাগলে হোক বা তার কোনো কিছু হারিয়ে গেলে হোক, সেটা বলা হয় যে ছেলেরা কি আবার কাঁদে নাকি? তাহলে কি এই ছোটবেলা থেকে শেখানোর সঙ্গে বড় হতে তাদের মধ্যে কি কষ্টের অনুভূতিটা থাকে না? কষ্ট না, কি না, সত্যি কষ্টের হয় না? অনুভূতি খুবই থাকে, কিন্তু ওরা এটা শিখে যায় যে, কারণ ছোটবেলায় দেখবে বোন যদি সঙ্গে থাকে, বোনকে দিয়ে দাও। বোন তো বিয়ে হলে শ্বশুরবাড়ি চলে যাবে। বোনকে দাও, বোন বোন তোমার ছোট, আর ছোট যদি বোন হয় আর তো কথাই নেই। ১ম থেকেই বলবে, "কাঁদছো তুমি, মেয়েদের মতো কাঁদছো?" ঠিক। এবার মারামারি যদি হয় রাস্তায়, তখনও এরকমভাবে বলবে, "দুঘা মেরে আসতে পারলে না? তুমি কাঁদছো বাড়িতে এসে?" এই ধরনের। এতে না অনেক ছেলের কিন্তু বিপরীতও হয়। বহু ছেলে এই যে মারকুটে হয়ে যায়। এই যে ও জেনে গেছে যে বাড়িতে গিয়ে বললে তো বলবে, "মারতে পারলে না?" ও মেরে দিয়ে চলে যাবে। মানে কান্না, বহু ছেলে না এর ফলে ইমোশনলেস ও হয়ে পড়ে। জানে আমার তো কেঁদে কোনো লাভ নেই, আমারটা মেরে করে আদায় করে নিতে হবে। বিভিন্ন রকম হয়। আসলে আমরা না ছেলেদের মন আছে, ছেলেদের মানসিক একটা প্রবলেম হয়, এগুলো নিয়ে কখনো ভাবিইনি। ছেলেদের আবার মন-টন কি? ছেলেরা খাটবে-পিটবে, পয়সা আনবে, রোজগার করে দায়িত্ব কর্তব্য পালন করবে, এই হচ্ছে ছেলেরা। মেয়েদের মন আছে, মেয়েদের মন যখন তখন খারাপ হতে পারে। পাশের বাড়ির ভদ্রমহিলার 56 ইঞ্চি ফোন টেলিভিশন এলেও খারাপ হতে পারে, দামি বালুচরীতেও খারাপ হয়, পাশের বাড়িতে BMW কিনলেও খারাপ হতে পারে, বা ওনার ছেলে IIT তে চান্স পেলেও খারাপ হতে পারে। নানান রকম বিলাসিতার, আমি সব মেয়ের কথা অবশ্যই বলছি না। তো মেয়েদের মানসিক হওয়ার, কি বলবো, অস্থিরতার নানান কারণ আছে। আমার বন্ধু গেল ইউরোপ ট্যুরে, আমার যাওয়া হলো না। এও অস্থিরতার একরকম কারণ। আর নানা রকম, বা তোমার ছবিতে ১,০০০ লাইক পড়েছে, ওনার ছবিতে ১০ টা লাইক পড়েছে। এটাও কিন্তু একটা নতুন মন খারাপের কারণ। আমি না এগুলো জানি, কারণ অনেকে আমাকে অনেক সময় ফোন করে বলে, "এই তুমি একটা লাইক দাও না, তাহলে না খুব ভালো হবে। একদম লাইক পড়ছে না।" এটা কিন্তু মেয়েদের একটা নতুন অস্থিরতার কারণ যে এর ছবিতে ১,০০০ টা লাইক পড়ছে, আমার ছবিতে পড়ছে না। এটা কিন্তু বিরাট অস্থিরতার কারণ। বা ওরটা এত লোক রিচ হলো, আমারটায় হলো না। কিন্তু ছেলেদের মন খারাপ ছেলেরা হতে খুব একটা পারে না। এগুলো নিয়ে ভাবে না। তবে কেউ কি ভাবে না তাই জন্য, নিশ্চয়ই অনেকে আছে যারা ভাবেন। কিন্তু কম সংখ্যাটা।
একদম, মানে তাদের কষ্ট হয় কিন্তু বহিঃপ্রকাশটা এখন আর খুবই চাপা, সময়ের এই সঙ্গে জন্য তো সঙ্গে মুশকিল চেপে হয়ে যাচ্ছে না, যে এই যে এসে জানানো, তাহলে হয়তো অনেক আগেই আইনগুলো হতো। এখন নয়, তবু আমাদের একটা সংস্থা আছে, আরো 5টা সংস্থা আছে যাচ্ছে, বা বহুত সোশ্যাল মিডিয়ায় কথা হচ্ছে, তোমরা ডেকে ডেকে আমাকে ইন্টারভিউ করছো, তাই জন্য তো এখানেই দেখবে যে ইন্টারভিউটা চালু হবে, তার তলে আরো অনেকে 10টা কথা বলবে, গালাগালিও যেমন দেবে, হয়তো 5জন 5টা ভালো কথাও বলবে। কিন্তু এর আগে তো এই ব্যাপারটা ছিল না, কিন্তু এটা দেখে অনেকে হয়তো সাহস পাচ্ছেন, বা ভাবছেন তাহলে আমার কথাটাও কি আমি বলতে পারি। ঠিক। আগে তো এই জায়গাটা কাউকে কখনো দেওয়া হয়নি না। তো ছেলেরা জেনেই গেছে, না বাবা আমি লজ্জা, পাশের কলিগই বলবে হ্যাঁ তোর বউ তোকে মারে, উনিও কিন্তু মার খান, উনি স্বীকার করছেন না, বলে তোর বউ তোকে মারে, তুই কি সত্যি মাইরি, নিশ্চয়ই তুই বউকে ঠিক মতন কোনো কিছু ইয়ে করিস না, তাই জন্য বউ তোকে পেটায়। উনি কখনো এটা বুঝবেন না যে এটাও একটা অ্যাবিউজ, এটা মেয়েদের সঙ্গে যেমন হতে পারে, একটা ছেলের সঙ্গে হতে পারে। আবার অনেকে বুদ্ধি দেবে তুইও দুঘা পিটিয়ে দে বউকে, এ বুদ্ধি দেবার লোকও আছে, কিন্তু উনি যে দুঘা পিটিয়ে দিলে উনি যে ঝামেলায় পড়ে যাবেন সেটা কিন্তু কেউ বলবে না। মানে সঠিক রাস্তাটা যে পুরুষ মানুষকে দেখানো, সেটা খুব গন্ডগোলের। আচ্ছা, এবারে ছোট্ট করে একটু তোমার কাছে মি টু বিষয়ে জানতে চাইবো, কারণ এই অভিযোগ বিশেষ করে সব ক্ষেত্রেই রয়েছে, কর্পোরেট সেক্টরে রয়েছে, সিনেমার দুনিয়ায় রয়েছে, সমস্ত জায়গায় মেয়েদের তরফ থেকে বহু অভিযোগের কথা আমরা মি টুর ক্ষেত্রে শুনি। তার মানে কি ছেলেদের ক্ষেত্রে এটা হয় না? না, নিশ্চয়ই হয়, এবং সবচেয়ে দুঃখ লাগে যে মেয়েরা এটার এত অপপ্রয়োগ করলেন, যে হয়নি তা তো নয়, যেই মেয়েদের সঙ্গে সত্যিই হয়েছে তারা সব পেছনে চলে গেলেন। তাদের কথা আজকে যদি বলাও হয়, তোমার মনেও সন্দেহ হবে, আবার বোধহয় একটা এসছে মিথ্যে কথা বলতে, লাইমলাইট নিতে। কারণ এমন এমন মহিলারা লাইমলাইট নিয়ে গেছেন যাদের কোথাও পৌঁছানোর কথা ছিল না, যারা ওই একটা দুটো মিটু করে এমন এমন সেমিনারেও তাদের আমি বসতে দেখেছি, চিন্তার অতীত। আমার তো মুখের ঠিক নেই, আমি নাম বলবো না, তারা তো কোনোদিনও বলিউডের সি গ্রেড অভিনেত্রীও ছিলেন না, তারা সব আলো করে করে সেই 6টা মাস বিভিন্ন বিভিন্ন ন্যাশনাল সেমিনারেও বসেছেন গিয়ে, শুধু একে মিটুর ওপরে ভর করে। আজকে প্রমাণিত হয়েছে সেগুলো মিথ্যে। তো কি হলো তাতে? সত্যি যাদের সঙ্গে মিটে হয়েছে তারা সাহসই পান না বলতে। তারা তো ভাবেন আমরা বললেই আবার লোকে ভাববে এই আবার একটা এসছে, আমার 47 বছর বাদে মনে পড়েছে কারুর, 30 বছর বাদে মনে পড়েছে। অর্থাৎ তখন কিন্তু তুমি অ্যাডভান্টেজটা নিয়ে নিয়েছো, তখন ওটা তোমার মিটু লাগেনি। আজকে তুমি দেখছো আমার তো ছবি চলছে না, আজকে তুমি দেখছো আমার তো কাজ নেই, আজকে তুমি দেখছো একটু নতুন করে যদি এরকম করা যায়, আমি এখন মিটু বলছি কেন? কিন্তু আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে এই মেয়েদের সত্যি আত্মসম্মান আছে, তারা কিন্তু ওরকম পরিস্থিতিতে ওখানে দাঁড়িয়েই দুটো জ্বর কষিয়ে দেবেন। আমি ব্যক্তিগতভাবে এটা বিশ্বাস করি। তারা কখনোই এটা করবেন না, এবং সত্যি যেই মেয়েরা সমীহ জাগাতে পারেন তাকে লোকে 10 বার এই কথা বলবার আগে ভাবেও। আমি এটা এখনো ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। একদম। থ্যাংক ইউ সো মাচ নন্দিনীদি তোমাকে। তুমি এমনিতে খুব ব্যস্ত থাকো কাজ নিয়ে। তার মধ্যে তুমি এতটা সময় আমাদের পডকাস্টে এসে না, দিলে। আমারও খুব ভাল লাগলো। থ্যাংক ইউ। আর আমাদের এই পডকাস্টের আড্ডায় যাদের কথা একদম না বললে নয়, আমরা যেখানে বসে আজকের ইন্টারভিউটা করছি, ফার্নিটেল স্টুডিও তপসিয়া, এবং থ্যাংক ইউ সো মাচ ফার্নিটেল। আর যারা আমাদের আজকে গিফট হ্যাম্পার পার্টনার রয়েছেন তাদের মধ্যে রয়েছে বি মতিরাম সিলভার জুয়েলারি, তাদের তরফ থেকে ছোট্ট একটা গিফট হ্যাম্পার তোমার জন্য। আর রয়েছে বাঞ্ছারাম, মিষ্টি মানেই বাঞ্ছারাম, তাদের তরফ থেকেও একটা গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। নন্দিনীদি, তোমার সঙ্গে তো দেখা, আড্ডা, আর তোমার কথা শুনে প্রথমেই বলছিলাম আমি মন্ত্রমুগ্ধের মতন শুনি, তো আজকে সেটা সামনে থেকে শুনলাম। তোমার আমাদের পডকাস্টে এসে তোমার কেমন লাগলো সেটা খুবই বলো। ভালো লাগলো, কারণ তোমার সঙ্গে তো আগে আমার পরিচয় হয়নি। হুম হুম। তোমার মানে তোমাকেও আমার খুবই ভালো লাগে। Thank সেই you. জন্য আজকে এসে বিশেষ করে পরিবেশটা খুব ভাল লাগছে দেখি। মানে এখানে এত সুন্দর সুন্দর এই যে ফার্নিচারের এটা না, মানে খুব ভাল লাগলো আমার দেখে। মানে এটা একটা নতুন রকম পরিবেশ। আমি অনেক জায়গায় তো পডকাস্টে যাই, এই পরিবেশটা খুব পছন্দ হয়েছে আমার। থ্যাংক ইউ, খুব ভালো থেকো। আবার এরকম নিশ্চয়ই। কখনো তোমাকে ডেকে নেবো, আড্ডায় গল্পে নিশ্চয়ই। আলোচনা হবে, গল্প হবে। অনেক ধন্যবাদ। আপনারাও সঙ্গে থাকবেন আমাদের পডকাস্টে, কারণ শুধুমাত্র তো আজকের এই আলোচনা বা আজকের এই আড্ডা নয়, বিভিন্ন বিষয় নিয়ে আমরা নানা সময়ে কিন্তু কথা বলি। সেটা হতে পারে কারণ কোনো সিচুয়েশন, সেটা হতে পারে নিজের জীবনের কারো বিশেষ বিশেষ ব্যক্তিত্বরা রয়েছেন তাদের জীবনের নানান অভিজ্ঞতার কথা, এবং সেখান থেকে সাধারণ মানুষের অনেক কিছু শেখার কথা। তো এই আলোচনা, এই আড্ডার মধ্যে কিন্তু আমরা থাকবো আমাদের ডেবি আনলিস্টে। আপনারাও আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।